প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ফ্রাইডে স্টারে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে। আর হ্যাঁ, ফ্রাইডে স্টার মানেই হচ্ছে একজন তারকাকে নিয়ে আমাদের পুরোটা সময় জুড়ে আড্ডা। একজন তারকা আমার সাথে রয়েছেন, তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তার আগে বলতে চাই, তিনি এমন একজন তারকা যে নিজের জীবনে আলো ছড়াচ্ছেন তার চারপাশে, আর সেই সাথে নিজের অভিজ্ঞতা, নিজের দূরদর্শিতা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অঙ্গন তথা বিশ্বব্যাপী কিন্তু নিজেদের দ্যুতি ছড়াচ্ছেন। পরিচয় করিয়ে দেই, আমাদের আজকের অতিথি গোলাম মোর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, ব্যবস্থাপনা পরিচালক ভাবতেই আমরা চিন্তা করি যে তার বয়সটা একটু বেশি হবে, একটু ভাবগাম্ভীর্যপূর্ণ একজন মানুষ হবে, এবং বয়সের সাথে সাথে আমরা চিন্তা করি তার অভিজ্ঞতাও অনেক বেশি হবে। তো আমি কিন্তু আপনাকে দেখে প্রথমে সারপ্রাইজ হয়েছি। তো হয় না যে হঠাৎ করে একজন মানুষকে দেখে একটু সারপ্রাইজড হলে বা কোনো বিষয়ে সারপ্রাইজড হলে সেটাকে একটু নর্মাল করতে হয়। তো প্রথম কাজ হচ্ছে আপনি একটু নর্মাল করবেন বিষয়টাকে। আচ্ছা, এই ব্যাপারটা আসলে ওয়ালটনের নামকরণের শুরু থেকেই। ওয়ালটনের নামকরণ হচ্ছে উইন্ডেড ডাব্লিউ, অল্টারেশনের ওয়ালটন। সো ওয়ালটনের হাওয়া বদলের যে ব্যাপারটা স্বাভাবিকভাবে যেটা চলে, গতানুগতিক যেটা আমরা শুনে আসি, সেটা থেকে অন্য কিছু একটি করা। সো আমার অবস্থান যদি সেরকম কিছু হয়ে থাকে, এটা অস্বাভাবিক কিছু না। ওয়ালটনের বৈশিষ্ট্য এটা, দেশের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে যে হাওয়া বদল এনেছে ওয়ালটন, আমি হয়তো সেই বয়সের যে একটা কম্পিটিশন, বয়সের যে একটা সেই ভেঙে আসলে নতুন কিছু একটা করা। ওয়ালটনের নামকরণের সার্থকতা এখানেই অবশ্যই। এবং আমি শুধু বলবো, বাংলাদেশের ইলেকট্রনিক্স জগৎ শুধু নয়, অর্থনৈতিক যে একটা বিপ্লব ঘটিয়েছে ওয়ালটন, সেটাও কিন্তু একটা কৃতিত্বের ব্যাপার। নিঃসন্দেহে আমদানি নির্ভর দেশ থেকে এখন উৎপাদনমুখী রপ্তানি নির্ভর দেশ হতে যাচ্ছে বাংলাদেশ এই শিল্পে। অবশ্যই এ ব্যাপারে তো অবশ্যই কথা বলবো, কিন্তু তারপরেও আপনার ছোটবেলা নিয়ে আমার জানতে খুব ইচ্ছা করছে। ছোটবেলাটা নিশ্চয়ই আপনার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে কেটেছে। চাঁপাইনবাবগঞ্জ শুনলেই আসলে অন্যরকম একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে, মানে মধুর একটা সম্পর্ক হয় চাঁপাইনবাবগঞ্জের মানুষের সাথে। তো আপনার সেই ছোটবেলার স্মৃতিগুলো যদি আমরা একটু জানতে চাই, কেমন কেটেছে? আমার জন্ম চাঁপাইনবাবগঞ্জ শহরে, চাঁপাইনবাবগঞ্জ সদরে। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে সেখানকার ফ্রেন্ড সার্কেলরা, তারপরে সেখান থেকে আবার হাই স্কুলে শিফট হওয়া, সেখানকার একটা ফ্রেন্ড সার্কেল, সব কিছু মিলায়ে একটা অন্যরকম একটা আবেগ, যেখানে এখনও মাঝে মধ্যে মনে হয় যে যদি ওই টাইমটাতে যাওয়া যেত, হয়তো বা যাওয়া সম্ভব না, এটা খুবই মানে ইম্পসিবল একটা ব্যাপার, কিন্তু এখনো মনে হয় যে না, ঠিক ওই জায়গাটাতে যেতে পারতাম, স্কুলের ওই জায়গাটাতে যদি যাওয়া যেত, ফ্রেন্ডদের সঙ্গে সেই আড্ডাগুলা বা খেলাধুলা, শিশুগুলা। সো ভেরি নর্মাল, সবার যেটা হয়, আমারও সেটার অস্বাভাবিক কিছু না বা ডিফারেন্ট কিছু না। আমারও সেই ছোটোবেলার কথা এখনও মনে পড়ে, অ্যান্ড আই ফিল নস্টালজিক when I recall those things. আচ্ছা, যদি পড়াশোনার কথা জিজ্ঞেস করি, মানে ক্লাসে কি দুষ্ট ছাত্র ছিলেন? কিছু ছাত্র থাকে অনেক দুষ্ট, কিন্তু পড়াশোনায় খুব ভালো। স্যাররা সবসময় তার সব দোষগুণগুলোকে, মানে ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেয়। আবার কিছু ছাত্র থাকে খুবই চুপচাপ, শান্তশিষ্ট, আবার পড়াশোনায়ও ভালো, তাদেরকেও স্যাররা অন্যরকমভাবে ভালোবাসেন। আর কিছু ছাত্র থাকে পড়াশোনায় ভালো, সে দুষ্ট, কিন্তু কাউকে বুঝতে দেয় না। সো আপনার ক্যাটাগরি কোনটা ছিল? প্রথম প্রজাতির। মানে দুষ্টও ছিলেন, পড়াশোনাও ভালো করতেন, সো স্যাররা হচ্ছে দোষগুলোকে সব মাফ করে দিত। যত অপরাধ করতাম, হয়তো আমার উপর রাগ থাকতো, অন্যদের উপর সেটা রাগ মিটিয়ে সেটা আমাকে আর কিছু বলা হতো না। এটা মাই ব্লেসিং, অ্যাডভান্টেজ পেতাম আমি অল টাইম। মানে কাইন্ড অফ হচ্ছে মেয়েকে মেরে বউকে বোঝানো, এরকম মানে ঝিকে মেরে বউকে বোঝানো টাইপ, কিছু একটা, যে না ঠিক আছে, ওকে তো আর কিছু বলা যাবে না, অন্য কাউকে শাসন করে আমাকে বুঝায় দেওয়া। আমি বুঝতাম আবার ব্যাপারটা, আমি কারেকশন করতাম, বাট এমন কিছু করতাম না যেটা খারাপ কিছু, বা মানে দুষ্টামি করতাম, বেয়াদবি করতাম না আর কি। এবং টিচারদের বাড়তি একটা ভালোবাসা কেন যেন এই স্টুডেন্টগুলোর প্রতিই থাকে সবসময়, এবং সবকিছু দায়িত্ব দেওয়া, তারপরে কাজের ইনভলভ করা, লিডারশিপে দেওয়া। অ্যাকচুয়ালি এই যে এখনকার যে অবস্থানটা ছোট থেকে হয়ে আসছে, আমি সেই ছোট থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাস ক্যাপ্টেন ছিলাম। ইটস মানে ডিফাইন্ড থাকতো এটা। ক্লাস ক্যাপ্টেনের জায়গাটা কখনো ইউজুয়ালি ইলেকশন হয়, স্বাভাবিক যে ক্যাপ্টেন নির্বাচন হবে। তো একবারই ইলেকশন হয়েছিল আমার মনে পড়ে, তারপর থেকে আর কখনো ইলেকশন হয় নাই। ফার্স্ট ক্যাপ্টেনটা আমার জন্য থাকতো, পরেরগুলোর জন্য ইলেকশন করা হতো। সো বোঝাই যায় যে টিচারদের কাছে আপনার একটা অন্যরকম ভালোবাসা ছিল, সবসময় ছিল।
খেলাধুলায় কেমন ছিলেন? ভালো লাগে খেলতে, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, মানে সব ধরনের সব খেলা একটা ধরনের সময় খেলাধুলা ছিল। ছিল। আমি খেলতে পছন্দ করতাম, এখনো করি। আমি সময় পেলে এখন ওই অফিসে খেলার ব্যবস্থা রেখেছি, আমি ব্যবস্থা করেছি, আমি খেলাধুলা করি। স্কুল শেষ করে খেলাধুলার যে ইস্যুসটা, এটা মানে পালিয়ে যেটা বলি আমরা, কোচিং ফাঁকি দিয়ে, স্কুল ফাঁকি দিয়ে খেলার যে ব্যাপারটা, সেটা খুব এনজয় করতাম ওই সময়। ভালো লাগতো, ওটা বেশি মজা লাগতো। ইউজুয়ালি খেলার টাইমে খেলাটা ছিল একরকম, বাট যখন আমি অন্যরকম প্যাটার্নে খেলাধুলা ফিল করতে যেতাম, দ্যাট ইজ ফিলস এ ডিফারেন্ট থিং। ওটা এখন মিস করি, ওটা এখন পাওয়া যাবে না, ওটা এখন অনেক অনেক মিস করি। এটা সেই সময়টা আসলে এখন আমাদের মানে গ্রামাঞ্চলেও নেই, অনেক পরিবর্তন হয়েছে। আমি রিসেন্টলি গিয়েছিলাম আমার এলাকাতে, সেখানে আগের মতো সেই পরিবেশটা নেই। খেলার মাঠগুলো কেমন জানি নির্জীব হয়ে আছে, মানে এই যে একটা মানে প্রাণ চঞ্চল্য ব্যাপারটা, এখন সেটা নাই। এখন দেখছি এই চারজন এখানে গল্প করে, চারজন ওখানে গল্প করে, কিন্তু সবার স্মার্টফোন থাকে, একটা সেলফোন থাকে, এবং গল্পের মধ্যে অন্যরকম একটা ব্যাপারটা। আগের যে অবস্থাটা, স্কুলটা শেষ হবে, ব্যাগ ট্যাগ কোথায় ঠিক ঠিকানা নেই, ব্যাগ দিয়ে স্ট্যাম্প বানায়, মাঠে নেমে পড়ে খেলাধুলা করো, দরকার ছিল সবকিছু। আমার কিন্তু খুব ভালো লাগছে, কারণ ছোটবেলার গল্প যখন আমরা বলতে চাই, সবাই একটু মিলে যায়, এই জেনারেশনের কিছু একটা মিলে যায়। হ্যাঁ, ট্রু। আমরা আপনার যে কর্মময় ব্যস্ততা রয়েছে, সেই জীবন সম্পর্কে জানার আগে ছোটবেলাগুলো জানতে চাই, এই জন্য কারণ প্রত্যেকটা মানুষেরই একটা সুন্দর শৈশব থাকে বা সুন্দর একটা অতীত থাকে। সে যখন ওই অতীতটাতে ফিরে যাবার সুযোগ পায়, তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তার চোখ কথা বলতে থাকে। তো আমার মনে হয় আপনার চোখ, আমি যদিও গ্লাসের পেছন থেকে দেখছি, বাট আমার মনে হচ্ছে আপনি সেই অতীতটাকে মনে করে আনন্দটাকে নিতে পারছেন। তো এরপরে তো আরো অনেক আড্ডা হবে, কারণ মাত্র আমরা একদম কৈশোর জীবনের গল্পটা শুনলাম, তারপরে ঢাকায় এসেছেন, কলেজ লাইফের গল্প শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছিল আমাদের আজকের অতিথি ব্যবস্থাপনা পরিচালক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গোলাম মোর্শেদের সাথে। আবারও ফিরবো আড্ডায়, জানবো তার জীবনের অনেক অভিজ্ঞতা, অনেক গল্পের কথা। সাথেই থাকুন, আমাদের কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন, আর অনেকেই হয়তো নতুনভাবে আবারও যুক্ত হয়েছেন, তাই আরও একবার পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আজ অতিথি হিসেবে রয়েছেন গোলাম মোর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফিরে যাচ্ছে আরও একবার আড্ডায়। ফিরে এলাম, এবং বিরতিতে যাওয়ার আগে শৈশব কৈশোর এর গল্পটা আমরা শুনেছি, স্কুল জীবন শুনেছি। তো এক তো হচ্ছে দুরন্তপনা, ভালো লাগার একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা। জন্মস্থানকে ছেড়ে ঢাকায় যখন এসেছেন, তখন আসলে মানুষ একটা স্বপ্ন দেখে, স্বপ্নের পরেই সে মানে খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে পারে। আপনার স্বপ্নটা কি ছিল? কোন চিন্তা থেকে ঢাকায় এসে পড়াশোনা শুরু করার প্ল্যানিংটা হলো? আসলে ঢাকায় আসার ব্যাপারটা আমার বাবার একটা প্রেশারই বলা যায়, যে না ঠিক আছে, একটা জায়গায় অনেকদিন থাকলা, এখন পরিবেশ চেঞ্জ করো, ভালো জায়গায় যেতে হবে। আমার যে খুব একটা ইচ্ছা ছিল যে ঢাকায় এসে করতে হবে, আমার ইচ্ছা ছিল, আমার ছিল যে আমি যেখান থেকে যাই ভালো কিছু একটা করা যাবে। আমার বাবার রিকোয়েস্ট ছিল যে দেখো, হি ডাজন্ট প্রেশার, কখনোই আমাকে চাপ দিতেন না, রিকোয়েস্ট করলো যে আমার মনে হয় তোমার ঢাকা গিয়ে এই পরিবেশে একটু মেশা দরকার, ভালো কিছু হতে পারে। ছোটো ফাইন, ঠিক আছে। দেন এই ম্যাট্রিক পরীক্ষার রেজাল্টের পরে গোল্ডেন A+ পাওয়ার পরে দেন ওই সময় সিদ্ধান্ত হলো যে ভালো কলেজ যেগুলো ছিল লিডিং, সেগুলোতে। তার মানে আপনি হচ্ছেন A+ যুগের ছাত্র? A+ যুগের ছাত্র। ওয়াও। সো আমি একটু পর্দায় যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, তাদেরকে বলতে চাই যে আমরা অনেক সময় বলি যে যারা A+ পাচ্ছে বা তাদের ভবিষ্যতে আসলে কি হতে পারে, কতদূর তারা যেতে পারে, অনেকেই সন্দিহান। তো নতুন যারা রয়েছে, নতুন প্রজন্মে, তাদের জন্য আমি বলবো, কেউ কিন্তু এটা নিয়ে মোটেও আপসেট হবে না। যে যাই বলুক না কেন, নিজের দূরদর্শিতা, নিজের অভিজ্ঞতা এবং কাজ করার যে অভিপ্রায় আছে, সেটা তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। তারই একদম জ্বলন্ত উদাহরণ আমার সামনে বসা। সো আমরা আবার ফিরে যাচ্ছি আড্ডা। আমরা সম্ভবত A+ এর গ্রেডিং এর 3 নম্বর ব্যাচ। আমাদের আগে দুইটা ব্যাচ হয়, আমরা 3 or 4 4 2001 থেকে মেবি গ্রেডিংটা শুরু হয়েছিল। রাইট 1 2 3 আমার 4 নম্বর ব্যাচ। তাহলে 4 নম্বর ব্যাচ। আমাদের রেজাল্টের সময় তখন সিদ্ধান্ত হলো যে ভর্তি পরীক্ষা হবে না। তো ভাবলাম যে ঠিক আছে, ওকে আমি ঢাকায় যাই, যেই লিডিং কলেজ সেগুলোর অ্যাডমিশন ফর্ম ফিল আপ করে জমা দিলাম। অ্যাডমিশনে ভাইবা হলো নটরডেম কলেজে, অ্যান্ড লাকিলি আই গট চান্স দেয়ার। তো
খুব স্বাভাবিক, যেটা ভালো লাগবে না। চাপায়ের মতো জায়গাতে থেকে ঢাকাতে এসে এই কেমন জানি একটু প্রথম অ্যাডজাস্ট করতে আমার প্রবলেম হচ্ছিল। ইউজুয়ালি হয়েছেও তাই। নটরডেম কলেজের রুলস রেগুলেশন অনেক স্ট্রিক্ট, টু মাচ স্ট্রিক্ট ফর মি। আমি আমার মতো ছেলে মফস্বল থেকে আসার পরে সেই আসা মানে জেলখানার মতো একটা ব্যাপার। নিয়ম কানুনে প্রথম 6 মাস মোটামুটি আমি ফেড আপ ছিলাম যে কিছু হচ্ছে না। ইভেন আমার এক্সামগুলো খুব খারাপ হতে শুরু করলো, কুইজগুলো খারাপ হতে শুরু করলো। এবং আমার মনে হয় এটা শুধু রুলস রেগুলেশনের জন্য হয় না, পরিবেশটা চেঞ্জ হচ্ছে। পরিবার থেকে দূরে আছেন, পরিবেশ থেকে দূরে আছেন, পরিবারের ফ্যাক্টরটা খুব একটা কাজ করে না, বন্ধু বান্ধব একটা ফ্যাক্টর হয়ে গেছিল। আমি ওই সময়টাতে খুব ফ্রেন্ডস ফ্রিক ছিলাম, আমি খুব ফ্রেন্ডস নিয়ে ঘোরাঘুরি করতাম, দল নিয়ে থাকতে পছন্দ করতাম, সবাই একসাথে থাকলে ভালো লাগতো ব্যাপারটা। যেখানে যেতাম 10-12 জনের নিচে কোথাও মুভ করতাম না, এই ব্যাপারটা ছিল। তখন হুট করে আসার পরে আমরা 3 জন আসছিলাম একসাথে, বাট 3 জন আবার 3 জায়গায় থাকলাম, একসঙ্গে থাকাটা হয়ে ওঠে না বিভিন্ন ঘটনার কারণে। আমার পরিচিত একজনের কাছে আমি থাকতাম, বাকি 2 জন তাদের পরিচিতের কাছে থাকতো। বাবা মার যে একটা ব্যাপার যে না, পরিচিত কারোর কাছে থাকলে মনে হয় ঠিকঠাক থাকবে, কোনো ঝামেলা হবে না। এই ক্ষেত্রে 3 জন 3 জায়গায়, যতই 3 জন আসি না কেন ওই যে ফ্যাক্টরটা সেটা নাই। পরিবেশটা চেঞ্জ হচ্ছে, আমি যেভাবে চলতাম সেভাবে চলতে পারছি না। আমার মনে আছে আমি প্রথম ম্যাথ কুইজ, আমাদের প্রত্যেকটা কুইজ 100 মার্ক করে হয়, সেটাকে কনভার্ট করা হয়, পরে 15তে কনভার্ট করা হয়। প্রথম ম্যাথ কুইজ আমি 0 পাই, 100তে 0 পাই। জীবনের প্রথম আমি কোনো পরীক্ষাতে 0 পাওয়ার এক্সপিরিয়েন্স হচ্ছে নটরডেম কলেজ। তারপরে 6-7 মাস পর ফার্স্ট টার্মটা শেষ হওয়ার পর আমি ফিল করলাম যে না, এভাবে আসলে চলতে দেওয়া যায় না। যে আমার র্যাঙ্কিং 1200-র মধ্যে প্রায় 1200-র কাছাকাছি আর কি, 1170-80-র দিকে। এই খুবই অ্যাবসার্ড একটা ব্যাপার যে না, ওইখান থেকে তখন আমি ফিল করলাম যে না, এখন মনে হয় কিছু একটা করা দরকার নিজের মতো করে, যে না একটু ব্রেক নিই নিজের জন্য। কিছুদিন 3-4 দিন 4-5 দিন মতো চিন্তা করলাম যে আসলে কী করা উচিত। দেন আই ট্রাই টু ফাইন্ড মাই প্রবলেমস অ্যাকচুয়ালি, যে গত 7 মাসে কী কী প্রবলেম ছিল, কী থেকে আমার বের হয়ে আসতে হবে, যেটা কিনা আমি আগের সাথে লিঙ্ক করার ট্রাই করছি। সো এই আইস ব্রেকিং করতে হবে নিজের। একটা এক্সপেকটেশন ছিল ক্লাস 10 পর্যন্ত, ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম নিজের এলাকাতে, তারপরে আরেকটা জায়গায় আসছি, আরেকজনের রাজত্বে আসছি। এই রাজত্ব আসলে চাইলেই পাওয়া যাবে না, এটাকে জয় করতে হবে। তখন আসলে একটু পরিবর্তনের চেষ্টা নিজেকে। ফাইনালি স্পাইট অফ অল অবস্টেকলস, অনেক কষ্ট ছিল। এই কলেজটা আসলে কষ্ট দিলেও মজাটা পরে পাওয়া যায়। তখন নটরডেম কলেজের ছাত্র বলাটা একটা স্ট্যাটাস, কোথায় পড়ালেখা করো। নট অনলি তখন, আমি বলবো এখনো আমি সেই বেনিফিটস পাই। কলেজ কি ছিল এইটা, আমাদের ক্লাবগুলো, অনেকগুলো ক্লাব ছিল আমাদের, সেটা একটা বেনিফিটস ছিল। আমাদের ডিবেটিং ক্লাবটা খুব স্ট্রং ছিল। তো ওই টাইমে আমাদের ডিবেটিং ক্লাবের আমাদের ব্যাচেরই একজন ছিল, মজার ব্যাপার জাস্ট শেয়ার করছি আর কি। রিসেন্টলি আমি ইউএসএ গিয়েছিলাম, তো ইউএসএতে একটা ইভেন্টে হঠাৎ দেখি যে এই চেহারাটা, মাঝখানে আমাদের দেখা হয় নাই। আচ্ছা, লিটারেলি 2006-এর পরে, এক্সামের পরে তার সাথে আমার দেখা হয় না। সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যে চিটচ্যাট হতো আর কি। আমি দূর থেকে দেখি ছেলেটা ওর মতো, আমি দৌড়ায় গেলাম, সে আমাকে এক দেখা চিনে ফেলছে। আচ্ছা, এই যে একটা আবেগ, সেই কলেজের সেই গল্প, তার সাথে আমি তারপরে ওই ইভেন্টের পর টানা 15 দিন আমি তাকে নিয়েছিলাম, তার সাথে ঘোরাঘুরি করা, অন্যরকম একটা আবেগ। হ্যাঁ, তো এই ছোটবেলায় ফিরে যাওয়া, মানে সেই সময়টাতে ফিরে যাওয়ার একটা সুযোগ ছিল। কলেজে বিভিন্ন কাজে, কলেজে প্রেশারটা ছিল অনেক, এটা আমার স্বীকার করতে হবে। এই প্রেশারটা ছিল দেখেই কিন্তু আবার রেজাল্টটা ভালো হয়েছে। সো আলটিমেটলি যখন ফিল হলো যে আমাকে একটু চেঞ্জ হতে হবে, দেন আই ফিগার আউট যে আমার এখন কী করা উচিত। আমারও কিন্তু গল্প শুনতে খুব ভালো লাগছে, কারণ এই গল্প আসলে শুনতে যেমন ভালো লাগে, আবার উত্তরগুলো শেষ সবার নয়, কিন্তু তারপরেও সময়ের প্রয়োজনে আমাকে আরও একবার বিরতিতে যেতে হচ্ছে, ফিরছে এখনই। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে ফ্রাইডে স্টারের এই আয়োজন থেকে ছোট্ট একটি বিরতি নেবার, ফিরবো এখনই, কোথাও যাবেন না, থাকুন চ্যানেল 9-এর সাথেই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আরও একবার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ফিরে যাচ্ছে আমাদের আজকের অতিথি গোলাম মোর্শেদ, তার কাছে আবারও আড্ডায়, গল্পে তার কাছ থেকে অনেক কিছু জানবো। ফিরে এলাম বিরতির পরে, এবং বিরতিতে যাবার আগে আসলে যে গল্পগুলো শুনছিলাম, সেই গল্পের মাঝে আবারও ডুবে যেতে হলে কিন্তু পুরোটা সময় কেটে যাবে, বাট আমি অনেক সময় লাগবে, রাইট, অনেক সময় লাগবে। তো আমি একটু বর্তমান সময় নিয়েও জানতে চাই, প্লাস আপনার কর্মময় জীবন, যে কারণে আজ। তার আগে আমি একটু জাস্ট শেষ করে নিই। আমার কলেজ নটরডেম বললে বাকি স্কুলগুলোর নাম না বলাটা অকৃতজ্ঞতা, নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করবে। আমার প্রাইমারি স্কুল ছিল গ্রিন ভিউ স্কুল, যেটা চাঁপাইনবাবগঞ্জ শহরে দ্যাট ওয়াজ লিডিং। তারপরে ছিল হাই স্কুল, ছিল হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়।
অত্র রাজশাহী বিভাগের মধ্যে সেটা নামকরা স্কুল, তারপরে নটরডেম কলেজ। এই ছিল নটরডেম থেকে আইইউটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গাজীপুর। ওকে, সো এন্ড তারপরে ওয়ালটন। তো এবারে আমি ওয়ালটন নিয়ে জানতে চাই যে পড়াশোনা করেছেন এবং দেখা গেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনি ঢাকায় আসলেন। তো বাবা মায়ের ইচ্ছে থাকতে পারে আমার ছেলে উচ্চতর শিক্ষার জন্য বিদেশ যাবে বা দেশের বাইরে যেয়ে সেটেল হবে, সেটা না করে কেন একটা দেশীয় প্রতিষ্ঠানে নিজেকে যুক্ত করলেন? আমি কোচিং সবগুলোই করেছি মোটামুটি, দেখার জন্য আসলে কোনটাকে, মেডিকেল কোচিং ছিল, ইঞ্জিনিয়ারিং ছিল। তো ফাইনালি চিন্তা করলাম যে তার আগে আমি আমার এক ফ্রেন্ডের কাছে শুনলাম যে আইইউটির ক্যাম্পাসটা অনেক সুন্দর। দ্যাট ওয়াজ সাডেনলি আমি তার সাথে তার বাবার গাড়িতে করে ঘুরতে চলে গেলাম। ক্যাম্পাস দেখে আসার পর আসলে আমি আর কোনো সিদ্ধান্তের প্রয়োজন মনে করি নাই, যে আর যাই হোক এই ক্যাম্পাসে থাকলে শান্তিতে 4টা বছর থাকা যাবে। অ্যান্ড ওইখান থেকেই আইইউটির ফর্ম কিনে সে সময়ে ডাবল গোল্ডেন থাকলে ইন্টারভিউ হবে না, আর একটা বেনিফিট পেয়েছিলাম পরে। সো ইন্টারভিউ, সো আপনার এইচএসসি তেও হচ্ছে গোল্ডেন প্লাস, হ্যাঁ। সো ডাবল এ প্লাস পাওয়ার কারণে আর ইন্টারভিউ দিতে হয় না, নতুন নিয়ম করা হয়েছে ওই বছর। দ্যাট ওয়াজ মাই গুড লাক অ্যাকচুয়ালি। আই গট চান্স ইন আইইউটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই হচ্ছে ক্যারিয়ারের শুরুর ধাপটা ইঞ্জিনিয়ারিং দিয়ে। এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটা সময় ছিল যে বাইরে যেতে হবে, বাইরে গেলে হয়তো ভালো কিছু হবে। আমার কেন জানি মনে হলো যে না, বাইরে যাওয়া হয়তো পরে সুযোগ থাকতে পারে, একটু দেখি, নিজেকে বাজিয়ে দেখি, একটু বাজিয়ে দেখার একটা ইচ্ছা ছিল আগে থেকে যে কি করা যায়। আপনি আপনার নিজেকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেছেন, ছোট থেকেই করে আসছি, বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন ধাপে। যখন মনে হয়েছে যে না আমার কিছু পরিবর্তন করা দরকার বা আমি মনোটোনাস হয়ে যাওয়া নিজের প্রতি নিজের, সো ওই মুহূর্তটাতে একটু চেঞ্জ করে নাও, একটু চেঞ্জ করে না, এই এক্সপেরিমেন্টই ছিল। দেখি দেশে থাকলে কি, দেশটা একটু দেখি, দেশের প্রতি একটা দায়িত্ববোধও থাকে যে এতটা সময় আমি দেশে পার করলাম, স্কুল কলেজ ইউনিভার্সিটি দেশের সাথে আমি থাকলাম, হঠাৎ করে আমার ভালোর জন্য আমি আবার দেশ পাড়ি দিয়ে বিদেশ চলে, ব্যাপারটা একটু স্বার্থপরতাও কাজ করে। তো অতটা নিজেকে ভালো বলবো না, আমি এক্সপেরিমেন্ট করার জন্যই ছিলাম যে দেশে থেকে দেখি কি হয়। অ্যান্ড লাকিলি আফটার আন্ডারগ্রেড শেষ করার পরে 15 থেকে 20 দিনের মাথায় আমার এক সিনিয়র অ্যালামনাইয়ের মাধ্যমে আমি জানতে পারি যে ওয়ালটনে কিছু ইঞ্জিনিয়ার রিক্রুট করা হবে তখন এয়ার কন্ডিশন প্রজেক্টে। দেন সিভি সাবমিট করি, আমাকে ফোন করে বলা হয় যে আগামীকালকে ইন্টারভিউ। আমি আগের দিন দিই বিকালে, ভাইয়া বললো যে ঠিক আছে, যেহেতু আমি তোমাকে রেফার করছি, ফর্মাল ইন্টারভিউ হয়তো বলবে, আমি তোমাকে জানিয়ে রাখলাম, অফিস থেকে কল দেবে, আগামীকালকে সকালে আসতে হবে। সন্ধ্যাবেলা ফর্মাল কলটাও আসলো, পরের দিন সকালে ইন্টারভিউ। হ্যাঁ, একদম শীতের সকাল, তখন মাত্র পাস করে এই উত্তরা একটা মেসে থাকতাম তখন, ফ্রেন্ডরা মিলে সবাই মিলে। শীতের সকাল, ওই সময়ে মানে কুয়াশা, একদম কুয়াশা। সেই খালপাড় থেকে রিক্সাতে করে হাউস বিল্ডিং আসা, সেইখান থেকে একটা বাসে করে এই চৌরাস্তা যাওয়া, ওখান থেকে একটা ম্যাক্সিতে করে কোনাবাড়ি যাওয়া, কোনাবাড়ি থেকে আবার চন্দ্রা যাওয়া আর একটা ম্যাক্সিতে করে, চন্দ্রায় নেমে একটা এই ভ্যানের মতো থাকে, ভ্যানে করে ওয়ালটন ফ্যাক্টরির সামনে যাওয়া। ইন্টারভিউটা হয়েছে ওয়ালটনের যে চন্দ্রাতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে সেখানে, হেডকোয়ার্টার বলি আমরা, সেখানে ইন্টারভিউ হয়েছিল। আমি ওখানে গিয়েছিলাম। যে ডিসেম্বরে ইন্টারভিউ হয়, ডিসেম্বরে ইন্টারভিউটা হয়েছিল মেবি 15 বা 16 তারিখের দিকে। আচ্ছা, আই থিংক 16 তারিখে হবে না, বিকজ আমাদের বিজয় দিবস ছুটি থাকে। 14 বা 15 তারিখে এরকম হবে, 14-15 তারিখের দিকে ইন্টারভিউ বোর্ডে যথারীতি রিটেন এক্সাম দিলাম। অ্যান্ড মানে মজার ব্যাপার হচ্ছে যে আমরা 5 জন এক্সাম দিয়েছিলাম, আমার র্যাঙ্কিং ছিল 5 নম্বরে। মানে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে পড়ালেখার ব্যাপারটা অতটা আমাকে টানে নাই আর, তখন খেলাধুলা, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, এইগুলোতে আমার কনসেন্ট্রেশন ছিল অনেক বেশি, যার কারণে সাবজেক্টিভ এক্সামে হওয়ার কারণে আমার খুব বাজে পরীক্ষা হয়েছিল। আমার র্যাঙ্কিং ছিল 5 নম্বর, সবার লাস্টে ছিলাম। তো কী কারণে জানি ম্যানেজমেন্ট ওই সময় সিদ্ধান্ত নিল যে না, 5 জনকেই তারা রিক্রুট করবে। দ্যাট ওয়াজ অলসো গুড লাক ফর মি। এই হচ্ছে ওয়ালটনের যাত্রা শুরু। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের বড় হওয়ার পেছনে তার স্ট্রাগল, তার নিজেকে নিয়ে এক্সপিরিয়েন্স করা এবং পাশাপাশি গুড লাকের বিষয়টাও কিন্তু কাজ করে। এবং হ্যাঁ, আশেপাশের অনেক মানুষ আমাদেরকে কিন্তু তখন সাপোর্ট দিয়ে থাকে, সেটা মেন্টালি হতে পারে বা যে কোনো, তার একটা ফোন কলও কিন্তু সেই সময়টার জন্য অনেক বড় একটা সাপোর্ট হয়ে দাঁড়ায়, ইন্সপায়ার করে যে না, ইউ শুড স্টে রাইট নাও। ট্রু। আর যখন একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় তখন সে অবশ্যই ভালো করার চেষ্টা করে। আমার কিন্তু খুব ভালো লাগছে আপনার ছোটবেলা থেকে নিয়ে একদম ওয়ালটনের সাথে যুক্ত হওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে গল্পটা আমরা শুনলাম। বাট এবারে কিন্তু আরেকটা বিরতি নেবার সময় আমার হয়ে গেছে, বিরতিটি নিয়ে আসছি।
প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে আমাদের আজকের অতিথি ব্যবস্থাপনা পরিচালক ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড গোলাম মোর্শেদের সাথে। আবারও ফিরবো আড্ডায়। আর আড্ডায় বুঝতেই পারছেন আমরা এতটাই ডুবে গেছি, এখনো পর্যন্ত কিন্তু গল্পই শুনছি, ক্যারিয়ার নিয়ে কথা হবে এরপরে। সো কোথাও যাবেন না, সাথেই থাকুন চ্যানেল 9-এর পর্দায়। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আরও একবার আমাদের নিয়মিত আয়োজন ফ্রাইডে স্টারে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে, আর অবশ্যই আমাদের অতিথি গোলাম মোর্শেদ রয়েছেন। ফিরে যাচ্ছে আরও একবার আড্ডায়। এবারে কিন্তু খুব সিরিয়াস প্রশ্ন করব, সেটা হচ্ছে ওয়ালটনের সাথে কিভাবে যুক্ত হয়েছেন। আমি সহজে সিরিয়াস হই না। সিরিয়াস প্রশ্নটা হচ্ছে এরকম, যে সময়টাতে আপনি ওয়ালটনের সাথে যুক্ত হয়েছেন 2010-এর ডিসেম্বরের 20 তারিখ। ওকে, মানে একদম ডেট সবকিছু মনে আছে। সেই সময়টাতেও যদি আমরা একটু দেখি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু দেশীয় ইলেকট্রনিক পণ্যের প্রতি আস্থা বা বিশ্বাসের চাইতে তারা বিদেশি পণ্য বা বিদেশি একটা ব্র্যান্ডের প্রতি বেশি বিশ্বাস করতো, আস্থা রাখতো, মানে বিদেশি ব্র্যান্ড। ইভেন এখনও হয়তো কিছু মানুষের মধ্যে থাকতে পারে, বাট আমি বলবো 90% মানুষের সেই ধারণা চেঞ্জ হয়ে গেছে। তো সেই জায়গা থেকে ওটাও একটা চ্যালেঞ্জ ছিল যে দেশীয় একটা ইলেকট্রনিক ব্র্যান্ডের সাথে নিজেকে যুক্ত করা। সো প্রত্যেকটা মুহূর্তেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়েছে, সামনের দিকে এগিয়ে যেতে হয়েছে। সে ব্যাপারে একটু বলবেন যে ওই সময়টাতে চ্যালেঞ্জটা কেমন ছিল? ইন্ডাস্ট্রি আগে ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটু কথা বলি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়াররা দেশে পাশ করার পরে আমি যেমন থেকে গিয়েছি, তখনও 2010-এ আইইউটি থেকে যে কয়েকজন স্টুডেন্ট বের হতো, পাশ করতো, হতে পারে সেটা বুয়েট, খুলনা ইউনিভার্সিটি, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এর মোর দ্যান আইইউটির তো 70% বাইরে চলে যেত, অন্যান্যগুলোরও 30-40% বাইরে চলে যেত। এই সময়টাতে ইন্ডাস্ট্রি বাদ দিলে মানুষগুলোই বাইরে চলে যেত। যেই মানুষগুলো ইন্ডাস্ট্রি লিড করবে, বাংলাদেশের শিল্পকে লিড করবে, এই ইন্ডাস্ট্রিটাকে ধরে রাখবে, তারাই বাইরে চলে যেত। ট্রু, অ্যান্ড যারাও থাকতো আমি বেশিরভাগ দেখেছি মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে এমএনসিতে চলে যেত। হ্যাঁ, আমাদের সাথেও দেখা যায় যে আমি হয়তো এখানে আসার পরে বাকিরা এমএনসিতে চলে গিয়েছে। তো মানুষগুলোই চলে যেত, যে ব্রেইনটা চলে যেত। সো ব্রেইনটা যখন চলে যায়, আলটিমেটলি দেশের এই কোয়ালিটি ইঞ্জিনিয়ার ধরে রাখা একটু কষ্ট হতো। ট্রু। এই সেক্টরে আমি জয়েন করার পরে, আমার ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্সের পরে আমি ট্রাই করেছি তাদেরকে কল করে রাখা বা কথা বলে মোটিভেট করে রাখা, ইন্সপায়ার করা, যেন দেশে থাকতে হবে। 2010-এ ওয়ালটনের অফিসিয়াল প্রোডাকশন, মানে কমার্শিয়াল প্রোডাকশনে 2008-এ। 2008 থেকে জার্নিটা 13 বছরের। আমার ওয়ালটনের জার্নি হচ্ছে 2010-এ, জাস্ট 2 বছরের একটা গ্যাপ শুরু থেকে আমার জার্নি। তো বলা যায় আমি শুরু থেকে দেখে আসছি। তখন আমদানি নির্ভর ছিল আমাদের বাংলাদেশ। এই শিল্পে প্রত্যেকটা প্রোডাক্টই ইম্পোর্ট করা হতো। ইম্পোর্ট করার ফলে যেটা হতো, বাংলাদেশের টাকা বাইরে চলে যেত, এবং বাংলাদেশের লোকের যে একটা ইন্ডাস্ট্রি তৈরি করলে কর্মসংস্থান হবে, সেটা ছিল না। বিগত 12 বছরে আমদানি নির্ভর দেশ থেকে উৎপাদনমুখী এবং রপ্তানি নির্ভর দেশ এখন বাংলাদেশ এই শিল্পে, যেটা কিনা অবশ্যই স্বীকার করতে হবে ওয়ালটনের কারণে। সেই ওয়ালটন পরিবার এখন 30,000 লোক নিয়ে ওয়ালটন পরিবার তার কারখানাতে এখন কাজ করছে, দিন-রাত 24 ঘন্টা। বিশাল একটা জনসংখ্যার কর্মসংস্থানও কিন্তু হয়েছে, জি, ওই এলাকার মানুষের জীবনযাপনের উপরে বড় একটা প্রভাব ফেলছে। রাইট, রাইট, ট্রু। তো ওয়ালটন নিয়ে আমরা অনেক কথা বলছি, অনেক গল্প শুনছি, আমার মনে হয় আরও অনেক কথা হবে অবশ্যই আপনার কর্মময় জীবন নিয়ে। এবারে আমরা ওয়ালটন সম্পর্কে জানবো, ছোট্ট একটা তথ্যচিত্র দেখতে চাই। প্রিয় দর্শক, চলুন দেখে আসি ওয়ালটন নিয়ে ছোট্ট একটি প্রামাণ্যচিত্র, আশা করছি আপনাদের ভালো লাগবে। ওয়ালটন নিয়ে আমরা জানলাম, এবারে একটু জানতে চাই আপনার ইচ্ছা এবং প্রাপ্তি, এই দুটোর মধ্যে যদি পার্থক্য হয়ে থাকে, আমি জানি না হয়েছে কিনা, সেটা আসলে কেমন? আসলে ইচ্ছা প্রাপ্তিটা আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। প্রাপ্তির ভালোর যেমন কোনো শেষ নাই, প্রাপ্তিরও কোনো শেষ নাই। আর ইচ্ছা ছিল ভালো কিছু হওয়া, ফিক্সড কোনো টার্গেট না যে এটা হতে হবে সেটা হতে হবে, ভালো কিছু হওয়া, মানুষ যেন আমাকে জানে, মানুষ যেন আমাকে চিনে, জন্মের সার্থকতা যেন নিশ্চিত হয়, আফটার মাই লাইফ টাইম মানুষ যেন আমাকে মনে রাখে, এটা ছিল ইচ্ছা।
সেই ইচ্ছা অনুযায়ী কাজ করে যাচ্ছি, কি হব সেটা পরের আলাপ। আর প্রাপ্তি যদি বলা হয় সেই অনুযায়ী আই এম নট স্যাটিসফাইড ইয়েট। আমি এখনও সন্তুষ্ট না নিজেকে নিয়ে, হয়তো আরও কিছু করতে হবে, করলে হয়তো বা সময় গেলে হয়তো হবে। আজকে সব কিছু পাবো না, কালকে সব কিছু পাবো না, বয়স অনুপাতে। মনে হয় না যে এই বয়সে যতটুকু পেয়েছেন সেটাই হয়তো এই বয়সে আরো অনেকে আমার চেয়ে অনেক সফল। পৃথিবীর ইতিহাস যদি ঘেটে দেখেন, এই বয়সে অনেকেই অনেক কিছু করেছে। তো আমার এটা খুশি হওয়ার কোনো কারণ নাই, আরও বড় কিছু হওয়ার দরকার ছিল, যেটা আমরা দেখি। আমরা তো হিস্ট্রি দেখি, আমরা লাইফ স্টাইল দেখি অনেকের, আমরা জীবন বৃত্তান্ত যেটা বলি আমরা দেখি অনেকে। পৃথিবীতে আমি একা গলা মুর্শেদ না, 600 কোটি 700 কোটি মানুষ পৃথিবীতে। শুধু বাংলাদেশ না, আমার কম্পিটিশনটা গ্লোবাল। 700 কোটি মানুষের মধ্যে যদি কম্পিটিশন চিন্তা করি, দেন আমি এখনও ওই লেভেলে কিছু হয় না যেটা আমার চেয়ে ভালো, আমার চেয়ে কম বয়সে অনেক কিছু করেছে। আমি নিজেকে নিয়ে এখনও সন্তুষ্ট না। আসলে জীবনে প্রাপ্তির সন্তুষ্টি যদি চলে আসে তাহলে কিন্তু সামনে এগিয়ে যাওয়াটা অনেক এই বেশ ভালোবাসি কথাটা আমার পছন্দ না। খুব ভালো লাগলো। আরও অনেক কিছু জানতে চাই, কিন্তু আরেকটা বিরতি নিয়ে ফিরে আসবো। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আরও একবার বিরতি নেবার। তবে বিরতির পরে ফিরে আসবো অতিথির কাছে, জানবো তার জীবনের আরও অনেক কিছু এবং সেই সাথে পথ চলার প্রতি তার যে ইন্সপায়ারেশন সেটা সম্পর্কেও কিন্তু জানার রয়েছে। সো কোথাও যাবেন না, থাকুন আমাদের আয়োজনে ফ্রাইডে স্টারে। ফিরছি এখনই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আরও একবার আমাদের নিয়মিত আয়োজন ফ্রাইডে স্টারে। ফিরে যাচ্ছি যথারীতি আমাদের আড্ডায়। আশা করছি আমাদের আড্ডা আপনাদের খুব ভালো লাগছে। দেখি নতুন কিছু আরও জানাতে পারি কিনা আপনাদের। ফিরে এলাম। বিরতিতে যাবার আগে তো আপনার প্রাপ্তি, ইচ্ছা সব কিছু সম্পর্কে জানতে পেরেছি। যেটি বলছিলেন যে আপনার যদি কোনো কিছু নিয়ে ভাবনা থাকে সেটা হচ্ছে গ্লোবাল, শুধু বাংলাদেশ নিয়ে আপনি চিন্তা করছেন না। তো আপনার কি মনে হয় না যে বাংলাদেশের ব্যবসায় কার্যক্রমকে আরও গতিশীল করতে হলে আমাদের আরও পরিবর্তন প্রয়োজন? আর সেই পরিবর্তনটা আসলে কি হতে পারে? পরিবর্তনটা আসলে হচ্ছে গত 12 বছরের যেই ওয়ালটনের সফলতা, এটা কিন্তু আলটিমেটলি বাংলাদেশের সফলতা। ওয়ালটন ব্র্যান্ড করেছে মানে এই না ওয়ালটন নিজে নিজে কিছু করতে পেরেছে। সরকারি পৃষ্ঠপোষকতায় যে পলিসি লেভেলে পরিবর্তনটা ছিল, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি যে একটা এনভায়রনমেন্ট, সেটা অবশ্যই হয়েছে। তার জলজান্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশে ওয়ালটন ব্র্যান্ডের গ্লোবাল ব্র্যান্ড হওয়ার যে বর্তমান ফুটপ্রিন্ট, এটা হচ্ছে প্রুফ। আর ডে বাই ডে পরিবর্তন হচ্ছে, এটা আমরা দেখে আসছি, আমরা দেখছি, আমরা কাজ করছি, খুব ডিরেক্টলি একদম কাজ করছি গভর্নমেন্টের সাথে। ইন্ডাস্ট্রি পলিসিগুলো কী হওয়া উচিত সেগুলো নিয়ে কাজ হচ্ছে। তো আলটিমেটলি বাংলাদেশকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়া, বাংলাদেশ কান্ট্রি ব্র্যান্ডিং যেটা আমরা বলি, যে বাংলাদেশকে সবার কাছে পরিচিতি করা, সেটার জন্য কাজ হচ্ছে। বেশ কিছু রোড শো হয়েছে, আমরা কয়েকটি রোড শো করেছি গত কয়েক মাসে। ইভেন আরও কিছু প্রজেক্ট হচ্ছে আমাদের বাংলাদেশে, যে বড় বড় সরকারি প্রজেক্টগুলো হচ্ছে, সেগুলো কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে ওয়ার্ল্ডে। সো আলটিমেটলি আমাদের যে ইন্ডাস্ট্রি যারা আছি আমরা, প্রাইভেট সেক্টরকে স্পেশালি, সরকার কিন্তু আসলে নিজে কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে না, করবে না। আমাদের সরকারের ভিশনটাও সেই রকমই, যে প্রাইভেট সেক্টরকে প্যাট্রোনাইজ করা, এবং সেটা তারা করছে। প্রাইভেট সেক্টর যদি প্যাট্রোনাইজেশন পেয়ে যদি সেলফ ডেভেলপড হয়, এইটাই হচ্ছে দেশের সফলতা। এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সবারই দায়িত্ব মনে করি আমরা, যে দেশটাকে পৃথিবীর বুকে নিয়ে যাওয়া, বাংলাদেশকে বিশ্বের একটা সম্মানজনক পর্যায়ে গ্লোবালি অ্যাকনোলেজড করা, রিকগনাইজড করা, এইটাই হবে আমাদের সফলতা। আমরা সেই চেষ্টায় যাচ্ছি যে আমাদের কম্পিটিশন দেশের মধ্যে, দেশের গণ্ডির মধ্যে না। সময় এখন আসছে পরিবর্তনের, সময় এখন বাংলাদেশের। এই বাংলাদেশে যে কোনো স্বপ্ন সত্যি হওয়ার এটাই মোক্ষম সময়, খুব ভালো কিছু হচ্ছে। আচ্ছা, আপনি একদম তরুণ প্রজন্মের জন্য একজন আইকন। সো সেই জায়গা থেকে অনেক তরুণদেরকে আমরা দেখি হতাশাগ্রস্ত হতে, এবং অনেকেই রয়েছেন যারা কর্মসংস্থানের অভাবে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতেও আসলে সাহস পান না। তো তাদের জন্য কি কোনো মেসেজ আপনার কাছ থেকে রয়েছে, যে মানে হতাশ না হয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য তারা কোন পন্থাটাকে অবলম্বন করতে পারে? আমি যদি আমারটা বলি তাহলে হয়তো আমাকে ফলো করতে গিয়ে আপনি বিপদে পড়বেন। আমি প্রথমেই বলি, আমি যা, আমাকে ফলো করার দরকার নাই। যদি আমার 3-4টা কথা, 2-1টা কথা যদি মনে হয় যে না এইটুকু করলে হয়তো ভালো হতে পারে, ওটা অন্য জিনিস। আই এম নট আইকন, আমি আইকন না, আমি একজন সাধারণ মানুষ, খুব লো প্রোফাইল একজন মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিই। আর হতাশা হচ্ছে একটা রোগ, জীবনে প্রবলেম আসবে। প্রবলেম যদি না আসে সেটা আসলে জীবন না। প্রতি মুহূর্তে আপনার প্রবলেম আসবে, অবস্টেকল আসবে, সেটাকে ধৈর্য ধরে ওভারকাম করতে হবে। হতাশা, প্রবলেম আসলো মানে যে এখনই হতাশা সব কিছু ছেড়ে দিতে হবে সেটা না।
ধৈর্য ধরতে হবে, একবারেই প্রবলেম সলভ হয়ে যাবে না। আমার লাস্ট যে জীবদ্দশা আমার 33 ইয়ার্সের, এখানে আজকের এটা মনে হচ্ছে হয়তো আপনি আমাকে প্রেজ করছেন, সেটা মনে হচ্ছে তো খুব ভালো কিছু, বাট আমিও কিন্তু অনেক চড়াই উতরাই পার হয়ে এখানে আসছি। সো আলটিমেটলি জীবনটা কারোর জন্যই মানে আরাম না, সেটা আরাম হলে আসলে সেটা জীবন হবে না। যেখানে যে অবস্থাতেই প্রবলেম হোক না কেন, ধৈর্য ধরতে হবে যে ফর দ্য টাইম বিং সেটা হয়তো আসছে, ঠিক হয়ে যাবে। এই ব্যাপারটা নিজের মধ্যে গ্রো করতে হবে। আর ভালো কিছু করার জন্য ডেডিকেশনের বিকল্প নাই। মেধা থাকবে, মেধার সাথে যদি ডেডিকেশন না থাকে, ওই মেধা দিয়ে আসলে কিছু হবে না। সেটা দেশে হোক, দেশের বাইরে হোক, যেখানে হোক, আপনার প্যাশন ডেডিকেশন যদি না থাকে, ভালো কিছু করার ইচ্ছা যদি না থাকে, মেধা দিয়ে আপনার মেধা দিয়ে ভালো কিছু করা সম্ভব না। নতুন প্রজন্ম যারা আছে তাদের গার্ডিয়ানদেরকে বলছি যে আপনাদের সন্তানদেরকে হতাশ করবেন না, কোনো কিছু চাপিয়ে দেবেন না। আর একটা কিছু হতে হবে ফিক্স করে দেওয়ার দরকার না, তাদেরকে তাদের মতো চিন্তা করতে দেন। হ্যাঁ, আপনি গাইড করবেন, অবশ্যই গাইড করবেন, কিন্তু লেট দেম থিঙ্ক, নিজের মতো করে তারা চিন্তা করুক। প্রেশারাইজড করার দরকার নাই, তাদের মতো করে যেটা করতে ভালো লাগে সেটাই করুক। আর কথায় কথায় হিউমিলিয়েট করা যাবে না, ট্রল করা যাবে না। খুব ভালো লাগলো আপনার কথা শুনে, কারণ মানে গদবাঁধা কিছু সূত্র আপনি ধরিয়ে দেননি, যাতে করে মানুষ এই সূত্রের গণ্ডিতে বাধা পড়ে যায়, বিপদে পড়তে পারে। আমার সূত্র যদি ফলো করতে গিয়ে আপনি বিপদে পড়েন, ইটস নট গুড অ্যাকচুয়ালি। এটাই আসলে মানে প্রজন্মের সাথে যে একটা পরিবর্তন আসে চিন্তাধারা থেকে নিয়ে শুরু করে তার সব কিছুতে, এটাই হচ্ছে তার প্রমাণ। আড্ডা দিয়ে খুব ভালো লাগছে, বাট সর্বশেষ একটা বিরতি নেবার সময় হয়ে গেছে, তারপর আবারও ফিরে আসছি। প্রিয় দর্শক, আড্ডা হচ্ছে আমাদের আজকের অতিথির সাথে, আবারও ফিরবো আড্ডায়, কোথাও যাবেন না, চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায় আর দেখতে থাকুন আমাদের নিয়মিত আয়োজন ফ্রাইডে স্টার। ফিরে এলাম বিরতির পরে নিয়মিত আয়োজন ফ্রাইডে স্টারে। আরও একবার পরিচয় করে দিচ্ছি, যেহেতু একেবারে শেষ পার্টে রয়েছে, যারা আমাদের অতিথি সম্পর্কে পুরোপুরিভাবে জানতে পারেননি এখনও। গোলাম মোর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফিরে যাচ্ছি, এবারে কিন্তু একটু ভিন্ন রকম প্রশ্ন করব। ওকে, ভিন্ন রকম বলতে এটা না, কাঠখুট্টা টাইপের প্রশ্ন। সেটা হচ্ছে, আপনার শৈশব জেনেছি, আপনার কৈশোর জেনেছি, আপনার কলেজ লাইফ, আপনার কর্মময় জীবন, কিন্তু ব্যক্তিগত জীবন সম্পর্কে আসলে কোনো কিছুই জানা হয়নি। ব্যক্তিগত জীবন সম্পর্কে, ব্যক্তি মানুষটা হচ্ছে খুব সাধারণ একটি মানুষ। পোশাক আশাকে হয়তো বোঝা যাচ্ছে আমি খুব ক্যাজুয়াল থাকতে পছন্দ করি, লো প্রোফাইল থাকতে পছন্দ করি। আর যদি কিছু করতে হয়, মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। এমন আমার বাবা মার একটা শিক্ষা ছিল ছোট থেকে, যে যখন যেখানে যাই হও না কেন, যত বড় যাই হও না কেন, এমন কিছু করবা না যাতে অন্যের অধিকার নষ্ট হয়। সো এই জিনিসটা আমি ফলো করি। আর আমার বর্তমান জীবনের যেই শিক্ষাগুরু বলি বা আমার মেন্টর বলি, উনি হি ইজ নট নান আদার দ্যান, উনি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্স ম্যানেজিং ডিরেক্টর এস.এম. আশরাফুল আলম স্যার। উনাকে দেখে আসলে এই ইন্সপিরেশনগুলো, উনার কথা মতো উনি যেভাবে চলতেন, আসলে ইন্ডাস্ট্রি লিড করা, তারপরে কিভাবে চলতে হবে, মানুষের সাথে ব্যবহার কিভাবে করতে হবে, উনি ডিরেক্টলি আমাকে কোনো আইন বা কোনো রেগুলেশনস দেন না, ঠিক সেভাবেই উনি যেটা করেন যে আমার মনে হয় এটা করা উচিত, তুমি দেখো, চিন্তা করে দেখো তোমার কি মনে হয়, ডিসিশন ইজ ইয়োরস। এক্স্যাক্টলি, হ্যাঁ। তা এটা আমি শিখেছি উনার থেকে, যে কাউকে চাপিয়ে দেওয়া ঠিক না। আমাদের কিছু গাইডলাইন থাকবে, কিছু ফলো করতে হবে, রুলস রেগুলেশনস, কিন্তু সিদ্ধান্তগুলো নিজের মতো করে নিতে শেখাটা লিডারশিপ গ্রো করে। তো উনি লিডার তৈরির একজন মানুষ, আর কি লিডার তৈরি করতে উনি জানেন, নিজের উপর আস্থা তৈরি করেন উনি। সেই জিনিসটা আমাকে শিখিয়েছেন, আমিও সেটা চেষ্টা করছি আমার কলিগদের প্রতি সেটা পাস করে দেওয়া, যে প্রত্যেকের মধ্যে আরো 100টা গোলাম মুর্শেদ তৈরি হোক ওয়ালটন ইন্ডাস্ট্রি। অবশ্যই। আচ্ছা, এটাও কিন্তু কর্মময় জীবনে একদম ব্যক্তি জীবন হয়ে গেল, কিন্তু ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাই। ব্যক্তিগত জীবন, আমি রেগুলার অফিস করি, এটা হচ্ছে ব্যক্তিগত জীবন। পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবা মা আছে, আমার ওয়াইফ আছে, আমার ফাদার ইন ল, মাদার ইন ল, সিস্টার ইন ল। তো এইটা হচ্ছে কোর ফ্যামিলি। খুব কোর। আপনার শখের ব্যাপারে যদি যেতে চাই, আমি জানি ফটোগ্রাফিতে আপনার শখ রয়েছে। ফটোগ্রাফিতে শখ ছিল, এখনো আছে। ক্যামেরা হাতে পেলে বা সেলফোন হাতে পেলে আমি আমার মতো করে ফটোগ্রাফি করি। আমি ফটোগ্রাফির ইভেন কোর্সও করেছিলাম একটা, সেই ইউনিভার্সিটি লাইফের শেষ দিকে এবং চাকরি জীবনের শুরুর দিকে। বাট ওই যে প্রফেশনের প্রতি একটা ডেডিকেশন, আমি চিন্তা করলাম যে শখটা থাকুক, কোনো এক সময় হয়তো মিটিয়ে নেব, ক্যারিয়ারে মনোযোগ দিই। সেইখান থেকে একটু বিরতি দেওয়া, সেই বিরতি থেকে বিরতি ঠিক হয় নাই, সময় পেলেই ফটোগ্রাফি করি।
আসলে এটা তো শখের, যে কোনো জিনিস, সময় এখানে যে চলে কোনো আসতে সময় পারে। করা যায়। এবারে একটু জানতে চাই যে দেশীয় শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে দেশীয় কোম্পানিতে আপনি পিএইচডি করানোর ব্যাপারে একটা ভাবনা এবং বিষয়টি নিয়ে আপনি এগোচ্ছেন, কাজ করার চেষ্টা করছেন, Exactly. সে ব্যাপারে একটু যদি বলতেন। নামের আগে ডক্টর লাগানোটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের একটা প্যাশন বলা যায়। শুধু ইঞ্জিনিয়ার না, যে কারোই, যে কোনো ফিল্ডে পিএইচডি করলে ডক্টরেট ডিগ্রি আমরা নিতে পারি, ডক্টর XYZ। আমার কথা হচ্ছে ডক্টরেট ডিগ্রির জন্য দেশকে ফেলে বিদেশে গিয়ে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসার খুব একটা দরকার নেই। হয়তো একটা সময় ইন্ডাস্ট্রি আমাদের ছিল না, সেই ফ্যাসিলিটিস আমাদের ছিল না, এখন উই আর ওয়েল ডেভেলপ, আমাদের এখন সব কিছু আছে। আমার ইচ্ছা হচ্ছে ওয়ালটনের মতো ইন্ডাস্ট্রিতে রিসার্চ করার জায়গা আছে, স্পেসিফিক পয়েন্টে আমরা গবেষণা করতে পারি। পিএইচডি কখন করে? যখন পড়ালেখা, কিন্তু পিএইচডি আস্তে আস্তে ছোট হয়। ভাস্ট নলেজ থেকে পিএইচডি হচ্ছে এমন একটা জিনিস, ক্ষুদ্র জিনিস নিয়ে গবেষণা করে সেটার উপর স্পেশালিটি নিয়ে দক্ষতা অর্জন করে একটা ডিগ্রি লাভ করা। সো আমাদের এখানে লাখ লাখ এরকম টপিক আছে, এরকম প্রজেক্ট আছে যেগুলো নিয়ে কাজ করা সম্ভব। এই জন্য আমার ইচ্ছা হচ্ছে ওয়ালটনেই যদি কোনো একাডেমিয়া অ্যাফিলিয়েশনে করে নিতে পারি আমরা, ইন্ডাস্ট্রি একাডেমি অ্যাফিলিয়েশনে ওয়ালটনে রিসার্চ করবে, ইন্ডাস্ট্রি ডেভেলপড হবে, যাদের ইচ্ছা ডক্টরেট ডিগ্রি নেয়ার তারা ডিগ্রি পাবে, ভার্সিটিগুলোও রিচ হবে। ভার্সিটিগুলোর র্যাঙ্কিং বড় হয় তখন যখন তার অ্যালামনাই রিচ হয়। এবং অবশ্যই আমাদের দেশীয় শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আর দেশের বাইরে চলে যাবে না। আমরা কিন্তু অনেক সময় দেখি পিএইচডি করতে গিয়ে কিন্তু তারা দেশে ফেরত আসে না। ব্রেনটা আমার ড্রেন হচ্ছে না, দেশেই থাকলো। তাদেরকে নিয়ে আমরা বড় কিছু চিন্তা করতে পারি। ভার্সিটিগুলো তার অ্যাসেট বাড়বে, দেশের অ্যাসেটটা দেশে থাকবে। ইন্ডাস্ট্রি যেটা হবে যে লোকগুলো, যেই মানুষগুলো বাইরে চলে যেতেন, সেই মানুষগুলোকে নিয়ে তার ইন্ডাস্ট্রির জন্য কোর কিছু রিসার্চ ওয়ার্ক, পেপার ওয়ার্ক আমরা পাবো। সো আলটিমেটলি ম্যাসিভ একটা চেঞ্জ আসবে তখন। এটা হচ্ছে আমার ইচ্ছা, হয়তো করে ফেলতে পারবো আশা করছি ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে। একেবারে শেষের দিকে চলে এসেছে, জাস্ট ছোট করে জানতে চাই, আপনি ভাবছেন 2030 সালের মধ্যে আপনার প্রতিষ্ঠানকে বিশ্বের সেরা 5টি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে নিয়ে যেতে। তো সেই ভাবনা এবং আপনার চাওয়া কতটুকু আসলে মনে হয় যে সম্ভব? দেশ হিসেবে বাংলাদেশ তার SDG প্ল্যান করেছে 2041-এ উন্নত দেশে রূপান্তরিত হবে, শিফট করবে। তার ধারা অনুযায়ী আমাদের 2025-এ আমাদের গ্র্যাজুয়েশন, LDC গ্র্যাজুয়েশন হয়ে যাবে, 26 থেকে আমরা সেটাতে গ্র্যাজুয়েট হয়ে যাব। এই লক্ষ্যমাত্রায় আমাদেরও কিছু প্ল্যান আছে ওয়ালটনের, যে এই SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে গোল 17টি, সেগুলোকে নিজেদের মধ্যে অ্যাকোয়ার করে, অ্যালাইন করে আমাদের প্ল্যান হচ্ছে 2030-এর মধ্যে ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে গ্লোবালি 5টি ব্র্যান্ডের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া। এবং তার ফুটপ্রিন্টস প্রুফ হচ্ছে আমাদের রিসেন্ট ইয়ারের এক্সপোর্ট ভ্যালু, যেটা 1.4 মিলিয়ন থেকে 14 মিলিয়নে আসছে। 25-এর মধ্যে সেটা আমরা 1 বিলিয়নে যাব। 30-এর মধ্যে সেটা যদি আমরা 2 or 3 বিলিয়নে নিতে পারি, দেন দ্য ক্যালকুলেশন ইজ ভেরি মাচ ইজি। আমরা সেই পথেই যাচ্ছি। দেশের মার্কেট আমরা সিংহভাগ দখল করে নিয়েছি, আমরা চেষ্টা করছি গ্লোবাল লিডার হওয়ার। বাহ, খুব ভালো লাগলো আপনার কাছ থেকে। আসলে শুধুমাত্র কর্মময় জীবন নয়, একটা মানুষ মানে সফলতার পেছনে তার জীবনের যত গল্পগুলো থাকে সেটাকে চেষ্টা করেছে আসলে ছোট করে হলেও আজ শুনতে। আমার বিশ্বাস আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরও খুব ভালো লেগেছে। এবং অবশ্যই গোলাম মোর্শেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা চ্যানেল 9-এর পক্ষ থেকে। আপনার ব্যস্ততম জীবন থেকে, সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দিয়েছেন। সো হোপফুলি আপনার সাথে আবারও দেখা হবে এবং আপনার জন্য তো অনেক অনেক শুভকামনা থাকলো। শুভকামনা ওয়ালটনের জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 9-কেও ধন্যবাদ। এই সেটে যারা আছেন, যারা কাজ করছেন, এত সুন্দর একটা কনভারসেশনকে আর্ট হিসেবে উপস্থাপন করাটা একটা বিশাল কাজ। আমি সবসময় ক্যামেরার পিছনে মানুষগুলোকে বেশি ধন্যবাদ দিয়ে থাকি, সেটা এবারও তার বিকল্প নয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ দেখা হবে আবার ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ফ্রাইডে স্টারের আড্ডা। কেমন লেগেছে আপনাদের? আমার বিশ্বাস এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন একটুও খারাপ লাগেনি, কারণ একজন কর্মময় ব্যস্ত মানুষের জীবনের গল্প আমরা শুনেছি। একটা মানুষের ব্যস্ততা হয়তো শুরু হয় পরবর্তীতে, কিন্তু তার দুরন্তপনা, তার শৈশব, তার ছোট থেকে বেড়ে ওঠার যে গল্প, সেটি আসলে কাউকে কখনো বোর করতে পারে না। আর বিশেষ করে যারা নিজেদের ক্যারিয়ার নিয়ে ভাবছেন,
হতাশায় ভুগছেন অথবা ভাবছেন কিভাবে করে আসলে এগিয়ে যাওয়া যায়, তাদের জন্য কিন্তু ছোট ছোট অনেক টিপস ছিল। তো সব কিছু মিলিয়ে আপনাদের আজকে পুরোটা সময় আমাদের সাথে ভালো কেটেছে, এটি হচ্ছে আমার বিশ্বাস। আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও আগামী আয়োজনে নতুন কোনো ব্যক্তিকে সাথে নিয়ে। নতুন আড্ডায় থাকবে আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতার গল্প। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমাদের সাথেই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।